ওকে, আমরা এখন একটু দেখব উইন্স ডিসপ্লেসমেন্ট ল। উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইন্স ডিসপ্লেসমেন্ট ল কি বলছে যে আমি একটা ব্ল্যাক বডিকে নিয়েছিলাম, কেমন? এবার যে ব্ল্যাক বডিটাকে আমি নিয়েছিলাম সেই ব্ল্যাক বডির ক্ষেত্রে আমি কি দেখেছি যে যখন আমি মিররটাকে ঘোরাচ্ছি তাহলে বিভিন্ন ওয়েভলেন্থ বিভিন্ন জায়গায় ফোকাস করছিল। এবার আমি যদি এই দিকে ওয়েভলেন্থকে প্লট করি, যদি এই দিকে ওয়েভলেন্থকে প্লট করি, এই দিকে যদি এনার্জিকে প্লট করি, তাহলে দেখতে পাবো যে একটা স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কার্ভ, কি বললাম? স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কার্ভ আমি দেখতে পাবো। আচ্ছা, কার্ভটা কেমন হবে ভালো করে ফলো করো। কার্ভটা ঠিক এরকম হবে, এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ। আচ্ছা, এই যে তিনটে গ্রাফ আমি দেখতে পেলাম, একটা জিনিস আমরা এই গ্রাফটাকে নোটিস করলে দেখতে পাবো যে তিনটে গ্রাফ তিনটে আলাদা আলাদা টেম্পারেচার। সাপোজ এটার টেম্পারেচার T1, এটা T2, এটা T3। টেম্পারেচার গুলো কি রকম? যে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। আচ্ছা, তার মানে কি? তার মানে দেখো, যখন টেম্পারেচার T1 হচ্ছে সবথেকে কম টেম্পারেচার, এই T1 টেম্পারেচারের নিচে দেখো এরিয়া সবথেকে কম। তারপর টেম্পারেচার যেমন T2 দেখো তার থেকে বেশি, তাহলে এরিয়াও বেশি। T3 তার থেকে বেশি, তার মানে এরিয়াও বেশি। তার মানে টোটাল রেডিয়েটেড এনার্জি অফ অল ওয়েভলেন্থস at various temperatures are different। যত টেম্পারেচার কম হবে টোটাল রেডিয়েটেড এনার্জি কম, যত টেম্পারেচার বেশি হবে টোটাল রেডিয়েটেড এনার্জি উইল বি মোর। তার মানে আমি কি লিখতে পারি? একটা কনক্লুশন আনতে পারি। কনক্লুশন 1 যে টোটাল রেডিয়েটেড এনার্জি যেটাকে আমরা E দিয়ে বলবো is proportional to T। ক্লিয়ার হলো? E is proportional to T to the power 4। তার মানে যত টেম্পারেচার বাড়ছে তত টোটাল রেডিয়েটেড এনার্জি আমার কি হচ্ছে? বাড়ছে। ওকে, নেক্সট আমরা যেটা এখান থেকে দেখতে পাবো সেটা হচ্ছে দেখো যে আমার ওয়েভলেন্থ পাল্টাচ্ছে। যত ওয়েভলেন্থ বাড়ছে দেখো এনার্জিটা কম কম একটু বাড়ছে 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 বেড়ে গেল, এবার দেখো ধীরে 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 কমে গেল। তাহলে কি হলো? ওয়েভলেন্থ কি হচ্ছে? এখান থেকে এদিকে বাড়ছে, এনার্জিটা কি হলো? কম থেকে বাড়ছে, এই বেড়ে গেল দিয়ে আবার কমে গেল। আচ্ছা, অন্য টেম্পারেচারের কথা ভাবি, এখানেও কি দেখতে পাচ্ছি? এনার্জিটা ধীরে ধীরে বেড়ে গেল, বেড়ে আবার কমে গেল। এটাই কি দেখতে পাচ্ছি? এনার্জিটা বেড়ে গেল, বেড়ে আবার কমে গেল। তাহলে তিনটে কেসে আমি কি দেখতে পেলাম? তিনটে কেসে দেখলাম যে এনার্জিটা আমার প্রথমে বাড়ছে, একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে আমার এনার্জিটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে এখান থেকে কি বলতে পারি যে the energy is maximum for a certain temperature at a certain wavelength। চলো এটাকে একটু বুঝি। মনে করো যে আমি এইখান থেকে কি করছি যে এর ম্যাক্সিমাম পজিশন থেকে নিচে একটা স্ট্রেট লাইন টানছি, রাইট? তাহলে এইটা কি হবে? সাপোজ এটার নাম দিলাম ল্যামডা ম্যাক্সিমাম 1, যেহেতু টেম্পারেচার T2 তে ল্যামডা ম্যাক্সিমাম 2, টেম্পারেচার T3 তে ল্যামডা ম্যাক্সিমাম 3। তাহলে কি দেখছি যে নিচের কার্ভটার জন্য ল্যামডা ম্যাক্সিমাম 1 এই এনার্জিটা ম্যাক্সিমাম, তার উপরের কার্ভটার জন্য ল্যামডা ম্যাক্সিমাম 2 তে এনার্জিটা ম্যাক্সিমাম। তার মানে একটা ফিক্সড ওয়েভলেন্থে এনার্জিটা ম্যাক্সিমাম। এরকম নয় যে এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে থেকেই গেছে, না, তা নয়। একটা ফিক্সড ওয়েভলেন্থে এনার্জিটা ম্যাক্সিমাম। এখানেও দেখো একটা ফিক্সড ওয়েভলেন্থেই এনার্জিটা ম্যাক্সিমাম। ওকে, চলো থার্ড কনক্লুশন।
ভালো করে এটা বুঝবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখো যত টেম্পারেচার ইনক্রিজ করছে পিক এনার্জিটা দেখো একটু করে বাঁ দিকে সরে আসছে, তার মানে টেম্পারেচার বাড়ছে, ম্যাক্সিমাম এনার্জিটা একটু করে বাঁ দিকে সরে আসছে। তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে টেম্পারেচার বাড়ছে, ম্যাক্সিমাম এনার্জি বাঁ দিকে সরে আসছে, মানে নিশ্চয়ই কম ওয়েভলেন্থ দিকে সরে আসছে, রাইট? তার মানে এখান থেকে একটা অবজারভেশন পাওয়া যায় যে ম্যাক্সিমাম যে ওয়েভলেন্থে তুমি পাচ্ছ ইনটু দ্যাট টেম্পারেচার ইজ আ কনস্ট্যান্ট, যেটাকে আমরা বি বলবো। ওকে, দিস বি ইজ আ কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটাকে বলে উইন্ডস ডিসপ্লেসমেন্ট, উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল, এই যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ওকে, দিস ইজ দ্য উইন্ডস ডিসপ্লেসমেন্ট। একটা স্টেটমেন্ট পড়ছি, শুনবে। As the wavelength of the black body rises, the peak of the distribution curve shifts towards the shorter wavelength. Okay, আচ্ছা, b এর ভ্যালু কি? b এর ভ্যালু হচ্ছে 2.9 into 10 to the power minus 3. This is the value of b. b এর ইউনিট কি হবে? দেখো ল্যাম্বডা ইউনিট হচ্ছে SI ইউনিট মিটার, কারণ ল্যাম্বডা ওয়েভলেন্থ, টেম্পারেচার SI ইউনিট কেলভিন, সো b এর ইউনিট কি হবে? মিটার টাইমস কেলভিন। ওকে ওকে, এবার আমরা করব স্টিফেন্স ল। স্টিফেন্স ল দেখ, স্টিফেন্স ল আমাদেরকে কি বলছে? যে মনে করো তোমার একটা বডি সারফেস টেম্পারেচার T, সাপোজ দিস ইজ আ বডি, এই বডিটা সারফেস টেম্পারেচার হচ্ছে T। স্টিফেন্স ল বলছে, স্টিফেন্স ল বলছে যে এখান থেকে যে এনার্জি রেডিয়েটেড হবে, এবার কেমন এনার্জি, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, কেমন এনার্জি? এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। বোঝা গেল? এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। যে এনার্জিটা রেডিয়েটেড হবে সেই এনার্জিটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি ফোর্থ পাওয়ার অফ টেম্পারেচার। তার মানে কি রকম? যে সারফেস টেম্পারেচার যা হবে, যদি T হয় সেটা, তাহলে এই যে এনার্জিটা রেডিয়েটেড হচ্ছে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তার মানে Q বাই T কে যদি ধরি, তাহলে Qটা কি হবে? Q হচ্ছে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া। ওকে, সো এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, that is Q by T is proportional to temperature to the power 4. তাহলে যদি প্রপোর্শনালিটি তুলি তাহলে কি লিখতে পারি? Q by T equals sigma T to the power 4, or এই সিগমাটা কি? দেখো সিগমা equals to Q by T into capital T to the power 4. This sigma is known as Stefan's constant. Okay, this sigma is known as Stefan's constant. দুটো জিনিস বার করব। স্টিফেন্স কনস্ট্যান্টের প্রথমে ইউনিট বার করব, সিগমার ইউনিট, এসআই ইউনিট বার করব। আচ্ছা দেখো উপরে আছে কিউ, কিউ মানে কি? কিউ হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া, এনার্জি পার ইউনিট এরিয়া, তার মানে জুল পার ইউনিট এরিয়া মানে পার মিটার স্কয়ার, ডিভাইড বাই নিচে হচ্ছে টেম্পারেচার মানে সেকেন্ড, টেম্পারেচার টু দি পাওয়ার 4, তার মানে কেলভিন টু দি পাওয়ার 4, তাহলে এটা কি হয়? জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড পার কেলভিন টু দি পাওয়ার -4। আচ্ছা ডাইমেনশন বার করব, সিগমা ডাইমেনশন। কি করে ডাইমেনশন বার করব? দেখো সিগমা হচ্ছে কিউ, কিউ মানে কি? এনার্জি পার ইউনিট এরিয়া, তার মানে এনার্জি ডাইমেনশন ডিভাইড বাই এরিয়ার ডাইমেনশন, কেমন? তারপরে কি? টাইম, টাইমের ডাইমেনশন, তারপরে কি? তারপরে হচ্ছে টেম্পারেচার টু দি পাওয়ার 4, তার মানে টেম্পারেচার টু দি পাওয়ার 4। যদি টেম্পারেচারকে থিটা দিয়ে লিখি তাহলে এনার্জি কি লিখতে পারি? m,
L স্কয়ার t টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এরিয়া, এরিয়াকে কি লিখতে পারি L স্কয়ার, টাইমকে কি লিখতে পারি t, টেম্পারেচারকে লিখতে পারি থিটা টু দি পাওয়ার 4, রাইট? তাহলে ক্যালকুলেট করলে কি লিখতে পারি দেখো m L স্কয়ার তাহলে L টু দি পাওয়ার 2 2 t টু দি পাওয়ার -20 তাহলে t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -4, ওকে? তার মানে 2 2 কত হয় 0, so that will be m t to the power -3 theta to the power -4. This is the dimension of sigma Stefan's constant. আচ্ছা, তোমাদের বইয়ে একটা এক্সট্রা জিনিস করিয়েছে, সেটা হচ্ছে যে যদি তোমার কাছে একটা ব্ল্যাক বডি থাকে, এবার যে ব্ল্যাক বডিটা আছে সেই ব্ল্যাক বডিটার সারাউন্ডিং এ আমি একটা ব্ল্যাক এনক্লোজারকে লাগিয়ে দিয়েছি, স্পেশাল কেস, ওকে? কি আছে তোমার কাছে একটা ব্ল্যাক বডি আছে, আমি কি করলাম সেই ব্ল্যাক বডিটার সারাউন্ডিং এ একটা ব্ল্যাক এনক্লোজারকে লাগিয়ে দিলাম। তার মানে দিস ইজ ইওর ব্ল্যাক বডি, দিস ইজ ইওর ব্ল্যাক বডি, আর এটা কি দিস ইজ আ ব্ল্যাক এনক্লোজার, ব্ল্যাক এনক্লোজার। মনে করো এই বডিটা টি টেম্পারেচারে আছে, এই বডিটা টি নট টেম্পারেচারে আছে। তো স্টিফেন্স ল কি বলছে যে এ যে এনার্জিটা রেডিয়েট করবে ই রেডিয়েটেড, সেটা কত হবে নিশ্চয়ই সিগমা টি টু দি পাওয়ার 4। এ যে এনার্জিটা রেডিয়েট করার পরে এখান থেকেও তো একটা এনার্জি রেডিয়েট হবে, তার মানে যে এনার্জিটা এ রেডিয়েট করলো সেটা তো এদিকে গেল, কিন্তু যে এনার্জিটা এই ব্ল্যাক এনক্লোজারটা রেডিয়েট করেছে এটাকে তো ও আবার অ্যাবসর্ব করবে। তাহলে এনার্জি যখন বের হচ্ছে তখন প্লাস দিচ্ছি, তাহলে অ্যাবসর্ব করলে কি দেবো মাইনাস দেবো। দ্যাট মিন্স এনার্জি অ্যাবসর্ব করতে হবে নিশ্চয়ই সিগমা টি নট টু দি পাওয়ার 4। তাহলে নেট এনার্জি রেডিয়েটেড কত, নেট এনার্জি রেডিয়েটেড will be E net নিশ্চয়ই E R minus E A, that will be sigma t to the power 4 minus sigma t naught to the power 4 or sigma t to the power 4 minus t naught to the power 4. Okay, got that? This is Stefan's constant. Okay, এখন আমরা করব নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং, দেখো নিউটনস ল অফ কুলিং আমাকে কি বলছে। দেখো মনে করো যে তোমার এখানে একটা অবজেক্ট আছে, ওকে? এবং যে অবজেক্টটাকে নিয়ে আমরা কাজ করছি এইটা কিন্তু ব্ল্যাক বডি নয়। একটু আগে কি দেখলাম, যদি ব্ল্যাক বডি হয় তাহলে স্টিফেন্স ল তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওকে? ওটা বোলজম্যান পরে ওটার উপরে কাজ করে, পরে স্টিফেন বোলজম্যান ল তৈরি করে এবং ওটাকে এখন স্টিফেন বোলজম্যান ল বলা হয়, কারণ ওটা শুধু ব্ল্যাক বডির উপরে কাজ করে। তাই ওই ক্ষেত্রে যে এনার্জি লস্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ প্রপোর্শনাল টু the 4 times of the temperature t to the power 4, okay? আচ্ছা, নিউটনস ল অফ কুলিং রিয়েল অবজেক্টের ক্ষেত্রে, যে তুমি একটা প্র্যাকটিক্যালি তোমার কাছে একটা অবজেক্ট দেওয়া আছে, যে অবজেক্টটা দেওয়া আছে ধরো সেই অবজেক্টের টেম্পারেচার ইনিশিয়ালি ধরো T ড্যাশ, ওকে? এবং সারাউন্ডিং এর টেম্পারেচার ধরো T নট। এবার যদি T ড্যাশ if T dash greater than T naught, obviously কি হবে, হিট রেডিয়েশন হবে। আমরা জানি যে হিট ইজ রেডিয়েটেড ফ্রম আ বডি which is hotter to a body which is colder, তাহলে obviously হিট লস হবে এবং হিট হট বডি থেকে কোল্ড বডির দিকে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে নিউটন বলল যে হিট লস is proportional to the change in temperature। তাহলে টেম্পারেচার চেঞ্জ কত, T dash minus T naught, তাহলে টেম্পারেচারের চেঞ্জ যত হবে তার সাথে প্রপোর্শনাল। এখন গল্পটা কি রকম দেখো, যে মনে করো তোমার একটা সিচুয়েশন, আমি কিছু টাইম নিয়েছি, দিস ইজ দা বডি, দিস ইজ দা সারাউন্ডিং। এখন সারাউন্ডিং আমরা কাটি, সারাউন্ডিং তাকেই নিই যার টেম্পারেচারটা মোটামুটি ফিক্সই ধরবো আমরা। মানে ধরো তুমি এখানে একটা লোহাকে গরম করেছো, করে তুমি হাওয়ার মধ্যে রেখে দিয়েছো, তোমার সারাউন্ডিং টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে লোহা যতই ঠান্ডা হোক পাশের টেম্পারেচার কি বাড়বে, বাড়বে না। তার কারণ সারাউন্ডিংটা এত বড় যে লোহা তার সমস্ত হিট লস করে দিলেও সারাউন্ডিং এর টেম্পারেচার কিন্তু বাড়বে না, ওকে? এখানেও তো এই গল্পটা একই রকম হচ্ছে যে T = 0 তে আমি কি দেখছি যে সাপোজ এর টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, সারাউন্ডিং এর টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 80 টাকে বলেছি T ড্যাশ, 20 টা হচ্ছে
সারাউন্ডিং টেম্পারেচার T নট। কিছুক্ষণ পর T ইকুয়ালস টু সাপোজ 5 মিনিট পর সাপোজ আমি কি দেখতে পাবো যে এর টেম্পারেচারটা অবশ্যই ফল করবে, কারণ এই হিট রেডিয়েট করে দেবে। সো সাপোজ এর টেম্পারেচার হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ এটা হলো T1, এইটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে T নট। এবার মজা হচ্ছে যে এই সময় যখন হিট লস হয়েছে that is proportional to 80 minus 20, তার মানে that is proportional to 60। এই সময় যখন হিট লস হয়েছে that is proportional to 70 minus 20, তার মানে that is proportional to 50। তার মানে এইখানে যখন হিট লস হবে সেটা যতটা হবে পার ইউনিট টাইম, এইখানে তার থেকে কম হিট লস হবে পার ইউনিট টাইম। তাই আমি সরাসরি হিট লসটাকে T minus T dash minus T naught দিয়ে বলতে পারি না। তাহলে আমাকে কিভাবে বলতে হবে যে যদি টেম্পারেচার এট এনি মোমেন্ট, তাহলে এইটা বলা যায় না, কিন্তু সারাউন্ডিং টেম্পারেচার আর ওর যে টেম্পারেচার ডিফারেন্স তার সাথে প্রপোর্শনাল। তাই T dash minus T naught কে মুছে দিয়ে এখানটায় আমরা লিখব is proportional to delta T। তাহলে ডেল্টা টি কি? ডেল্টা টি হচ্ছে T minus T naught। তাহলে স্যার T টা কি? T হচ্ছে যে কোনো একটা টাইমকে তুমি পিক করে নাও। সাপোজ এখান থেকে কোনো একটা টাইম T কে তুমি পিক করে নিয়েছো, সেই T তে সাপোজ এর টেম্পারেচার হচ্ছে ক্যাপিটাল T। সারাউন্ডিং টেম্পারেচার কখনো চেঞ্জ হয় না, সারাউন্ডিং টেম্পারেচার T নট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি, ওটাই থাকবে। তাহলে যে কোনো টাইম T তে এই টেম্পারেচার ক্যাপিটাল T আর T নট এর মধ্যে যে ডিফারেন্স তার সাথে প্রপোর্শনাল হবে ঠিক সেই মোমেন্টের হিট লস। পরিষ্কার হচ্ছে কথাটা? আচ্ছা, আরো একটা কথা বলা হলো যে নিউটনস ল অফ কুলিং শুধু সেই বডির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয় যে বডিতে হিট লসটা খুব অল্প হয় এবং খুব অল্প সময়ের ইন্টারভালে আমরা হিট লসটাকে হিসাব করতে চাই। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে হিট লস নিশ্চয়ই dq dt কি হিট লস পার ইউনিট টাইম। আচ্ছা, লস হচ্ছে তাহলে অবভিয়াসলি আগে কি দেব? মাইনাস দেব, is proportional to temperature T at any moment of the object minus surrounding temperature T naught। আচ্ছা, প্রপোর্শনালিটি তুলতে গেলে কি করে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সো মাইনাস dq dt equals to some constant T minus T naught। কনস্ট্যান্টটা ডিপেন্ড করে যে অবজেক্টটা কি রকম, সে কি ম্যাটেরিয়ালের তৈরি, তার সারফেসটা কি রকম, তার উপরে এই কনস্ট্যান্টটা ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে or minus dq dt equals to kt minus t naught। আচ্ছা, দেখো মনে করো এই অবজেক্টটার মাস হচ্ছে m, তার হিট ক্যাপাসিটি হচ্ছে c। তাহলে m কি? m is its mass, c কি? হিট ক্যাপাসিটি। ওকে। আচ্ছা, আমি কোন একটা ছোট্ট টেম্পারেচার চেঞ্জের কথা ভাবছি। সাপোজ এর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কোন একটা খুব ছোট টেম্পারেচার চেঞ্জ ধরলাম dt। তাহলে আমরা স্পেসিফিক ক্যাপাসিটিতে পড়েছি যে dq কি হয়? mc dt, mc dt টেম্পারেচার dt, রাইট? কারণ আমরা কি জানি যে হিট q equals to m into specific heat capacity into change in temperature delta t। এবার যদি অল্প চেঞ্জ ইন হিট হয় তাহলে অল্প চেঞ্জ ইন টেম্পারেচার, যদি আরো ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন হিট হয় নিশ্চয়ই mc dt হবে। দেখো, তাহলে আমরা এই জিনিসটাকে এখানে ব্যবহার করছি। ওকে, তাহলে q এর জায়গায় কি লিখবো? সো q এর জায়গায় আমরা লিখবো যে mc dt। ওকে, q এর জায়গায় লিখবো mc dt or minus mc d temperature by t small t equals to কি হবে? k t minus t naught। মাথায় রাখতে হবে যে এখানে এই যে টেম্পারেচার d ক্যাপিটাল T ধরেছি এর সাথে ভেরিয়েবল কিন্তু এই টেম্পারেচার ক্যাপিটাল T। ওকে। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি যে or d capital T by t minus t naught equals to minus k by mc d small t। আচ্ছা, let t minus t naught equals to z, और এখান থেকে লিখতে পারি d capital T equals to dz। আবার আরেকটা let ধরবো, let minus k by mc equals to
some constant, suppose capital K, normally capital K টা কি ধরা হয় some constant capital K, এখানটায় বসাবো putting at this equation কি পাই putting at 1, putting at 1 কি পাই or d capital T by t minus t naught, তাহলে d capital T কে কি লিখব dz, তাহলে এটাকে রিপ্লেস করে দেব dz by t minus t naught কে কি লিখব z equals to minus k by mc কে লিখব ক্যাপিটাল K, আচ্ছা মাইনাসটাকে ইনক্লুড করব না, তাহলে লিখব মাইনাস ক্যাপিটাল K ইনটু dt। ক্লিয়ার? এবার কি করব ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, integrating both sides, integrating both sides, দুদিকে ইন্টিগ্রেট করলে কি পাই দেখো integration dz by z equals to minus integration k dt, okay? আচ্ছা और इंटीग्रेशन dz by z কি হয় ln z equals to minus k টা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dt মানে kt, দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করছি না তাই একটা কনস্ট্যান্ট c আনবো, লিখে দেব c is the constant of integration, okay? c is the constant of integration, তাহলে আমি এখানে কি লিখতে পারি যে or দেখো ln z, z এর ভ্যালুটা পুট করে দিতে পারি, z মানে কি t minus t naught or ln t minus t naught equals to minus kt plus c। আচ্ছা আমি কি বলেছিলাম যে যখন ইনিশিয়াল টাইম, তার মানে যখন টাইম t equals to 0 তখন টেম্পারেচার ধরেছিলাম t ড্যাশ, মনে পড়ছে একদম ইনিশিয়াল কন্ডিশনে, তাহলে when ইনিশিয়াল টাইম t equals to 0 তখন কি লিখতে পারি যে t equals to t dash or লিখতে পারি এখানে ln, তাহলে t এর জায়গায় কত বসাবো t dash, কখনো সারাউন্ডিং টেম্পারেচার চেঞ্জ হয় না, so that will be minus t naught equals to minus k, t এর জায়গায় কত বসাবো ইনিশিয়াল টাইম 0, তাহলে k into 0 plus c, এই টার্মটা 0 হয়ে যাবে, or we can write ln t dash minus t naught equals to c, ওকে? এই যে ভ্যালুটা পেলাম এটাকে আবার এই এক্সপ্রেশনে c এর জায়গায় পুট করব, তাহলে c এর জায়গায় পুট করলে কি পাই দেখো on, c এর জায়গায় ওটাকে পুট করে দেব, or putting we get, তাহলে কি পাবো ln t dash minus t naught equals to c, তাহলে এখানে পুট করছি on, এখানে না এখানে পুট করা মানে এখানে পুট করা একই ব্যাপার, তাহলে কি লিখছি on ln t minus t naught equals to minus k t plus c এর জায়গায় পুট করব ln t dash minus t naught or এইটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে ln t minus t naught minus ln t dash minus t naught equals to minus kt। আচ্ছা ln a minus ln b কি হয় ln a by b, তাহলে কি লিখতে পারি or ln t minus t naught by t dash minus t naught equals to minus kt or দেখো log আছে এপাশে তুলতে চাই, তাহলে এপাশে log থাকলে এপাশে কি করে তোলা যায় এক্সপোনেন্ট করে দেওয়া যায়, তাহলে কি করব t minus t naught by t dash minus t naught equals to e to the power minus kt or তারপর t minus t naught equals to t dash minus t naught e to the power minus kt। আচ্ছা এটা মানে কি ভালো করে বুঝবেন, ইনিশিয়াল টেম্পারেচার t dash এটা একটা কনস্ট্যান্ট, সারাউন্ডিং টেম্পারেচার t naught এটাও একটা কনস্ট্যান্ট, তার মানে এখানে যে টার্মটা আছে পুরো টার্মটাই কি একটা কনস্ট্যান্ট, আবার দেখো এইখানে যে টার্মটা আছে এটাও একটা কনস্ট্যান্ট,
তাহলে কি লিখতে পারি, তাহলে এটাকে আমি যদি কনভার্ট করি, ক্যান আই রাইট ইট অ্যাজ t equals to some constant t naught plus another constant, suppose আমি কনস্ট্যান্টটাকে ক্যাপিটাল x দিলাম, another constant x, এইটাকে আমি x দিয়ে লিখলাম into e to the power minus kT। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে টেম্পারেচারটা হবে at any moment টাইমের সাথে তার রিলেশন কি, it is directly proportional to the exponent power of negative time। ক্লিয়ার হলো, e to the power minus kT। দিস ইজ নিউটনস ল অফ কুলিং। তোমাদের বই নিউটনস ল অফ কুলিং এর একটা এক্সপেরিমেন্ট আছে, কোনো দরকার নেই, ওটা পড়বে, না বুঝতে পারলে বলবে, বলে দেবো, বাট ওর বাইরে আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা এখন আমরা করব ডিটারমিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি বাই সার্লি মেথড। ওকে, ডিটারমিনেশন of thermal conductivity মানে কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, হ্যাঁ কোফিশিয়েন্ট যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, বাই সার্লি মেথড, সার্লিস মেথড। ভীষণ সোজা একটা মেথড। দেখো এই মেথডে কি করছি, আমরা কি করলাম, একটা টিউব কে নিলাম, টিউব না সিলিন্ডার, সলিড সিলিন্ডার, এরকম একটা সলিড সিলিন্ডারকে আমরা নিচ্ছি। এবার এই সিলিন্ডারের না দুটো পোরশন আছে। ওকে, পোরশনগুলো ভালো করে বুঝতে হবে। একটা পোরশন আমি এখান থেকে একটু আলাদা করে দিচ্ছি, একটা পোরশন যেটাকে এখান থেকে আলাদা করে দিলাম, this portion will be used to measure heat। ওকে, এই পোরশনটা ইউজ করব হিট মেজার করতে। আর সামনে একটা পোরশন এইখান থেকে শুরু করে, পুরোপুরি সামনে না, ওকে, এইখান থেকে শুরু করে একটা পোরশন, এই পোরশনটা যেটুকু নীল রয়েছে, এই পোরশনটা will be used to measure the equation q by t equals to ka theta 1 minus theta 2 by l। এইটা দিয়ে আমি এই এক্সপ্রেশনটাই পৌঁছাবো, মানে এই এক্সপ্রেশনটা। ওকে, আর এই যে কিউটা, এই কিউটাকে আমি বার করব এই লাল পোরশনটা দিয়ে। ওকে, আচ্ছা এবার কি হচ্ছে এক্সপেরিমেন্টটাকে একটু বুঝিয়ে দিই। মনে করো যে তোমার এইখানটাতে তুমি একে একটা কোনো হট বাথ, এনি হট বাথ তুমি এর সাথে লাগিয়ে রেখেছো। হট বাথ মানে কি, মোটামুটি কনস্ট্যান্ট হট বাথ হতে পারে, যেমন ধরো একটা গরম ফুটন্ত জল দিয়ে তুমি এখান থেকে হিট সাপ্লাই করতে পারো, বা তুমি কোনো হিটার লাগিয়েও হিট সাপ্লাই করতে পারো। এবার তুমি কি করেছো, তুমি এই যে রডটা স্টার্ট এটা শেষ, ধরো স্টার্ট হচ্ছে x, শেষ হচ্ছে y, তুমি কি করলে এর এইখানটাতে একটা ফুটো করেছো, এর ঠিক এইখানটাতে একটা ফুটো করেছো। ওকে, দুটো ফুটো করেছো। ফুটো করে কি করেছো, তুমি এই দুটোর মধ্যে থার্মোমিটার বসিয়ে দিয়েছো। এখানে একটা থার্মোমিটার, এখানে সাপোজ এই থার্মোমিটারটা T1, এই থার্মোমিটারটা T2 দিয়ে তুমি কি করেছো, তুমি এই জায়গাতে একটুখানি মার্কারি ঢেলে দিয়েছো, মনের মতো করে একটু মার্কারি তুমি এই জায়গাটাতে ঢেলে দিয়েছো। ওকে, আর এই যে দুটো থার্মোমিটার তার মধ্যে যে লেন্থ, এটা তুমি জানো, সেটা হচ্ছে L। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই যে দুটো হোল করা আছে এর মধ্যে লেন্থটা কিন্তু তোমার জানো, ইটস নোন। ওকে, আচ্ছা মার্কারি কেন দিয়েছি, যাতে ভালো থার্মাল কন্ট্যাক্ট হয়, কোনোভাবে কোনো টেম্পারেচার মিস না যায়। আর তুমি কি করেছো, তুমি আরো দুটো থার্মোমিটার লাগিয়েছো, একটা থার্মোমিটার লাগিয়েছো এইখানটায়, একটা থার্মোমিটার লাগিয়েছো এইখানটায়। ক্লিয়ার? এই যে দুটো থার্মোমিটার লাগিয়েছো সেটা তুমি কি করেছো, তুমি এটার নাম দিয়েছো সাপোজ T3, এটার নাম দিয়েছো সাপোজ T4। T3 আর T4 কি করলো থার্মোমিটার, এরা ওই জায়গার টেম্পারেচারটাকে মাপবে। এবার আমি কি করলাম, যে এর যে বাইরেটা, এর বাইরেটাকে পুরো আমি প্রথমে একটা ফোম হোক বা হাস্ক হোক
বা কোনো একটা ইনসুলেটর থার্মোকল হোক সেটা দিয়ে আমি এটাকে আটকে দিয়েছি। কেন দিয়েছি? যাতে এখান থেকে কোনো হিট লস রেডিয়েশন দিয়ে না হতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা কেন করেছি? এই জিনিসটা করেছি টু প্রিভেন্ট হিট লস বাই রেডিয়েশন। ওকে, এবং আর কি করেছি? যে রেডিয়েশন দিয়ে হিট লস এটা বন্ধ করার জন্য করেছি, এবং আরো এক্সট্রা প্রোটেকশনের জন্য এটার উপরে আমি আবার একটা কভারিং চাপিয়ে দিয়েছি, একটা এক্সট্রা কভারিং এর উপরে চাপিয়ে দিয়েছি। এটা একটা ইনসুলেটরের কভারিং। এই এক্সট্রা ইনসুলেটরের কভারিং কেন দিয়েছি? যাতে কোনোভাবে কোনো হিট লস না হয়, তবু একটু হবে, বাট আমি চেষ্টা করবো যাতে একদমই না হয়। আচ্ছা, তাহলে কি করলাম? এই হট বাথ দিয়ে আমি হিটটা শুরু করেছি, ভালো কথা। এবার এই T3 আর T4 এর মাঝে কি করেছি? এখানে আমি একটা পাইপ সেটিং করেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভালো কন্ডাক্টর দিয়ে তৈরি করা পাইপ, যেমন ধরো কপার। ওকে, ভালো কন্ডাক্টর দিয়ে তৈরি করা পাইপ এখানটাই ব্যবহার করেছি। ওকে, সো দিস ইজ দ্যাট পাইপ, রাইট? তাহলে আমি কি করছি? এই পাইপটাকে এখানে ব্যবহার করছি। তো পাইপটা কি করবে? পাইপটা এখান দিয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য পাইপ, দিয়ে এইখান দিয়েও বেরিয়ে আসবে। কেমন? আমি ওকে এখান থেকে কি করেছি? এই পাইপটার এই এন্ডে আমি কি করেছি? এই পাইপটার এই এন্ডে আমি ওকে ওয়াটার ইন করেছি, কোল্ড ওয়াটার ইন করেছি। ওকে, কোল্ড ওয়াটার ইন। আর এখান থেকে কি করছি? এখান থেকে আর পাইপটাকে একটু টেনে নিচে নিয়ে এলাম। নিচে নিয়ে এসে এইটাকে আমি লাগিয়েছি একটা বিকারের মধ্যে, লাগিয়েছি, বা একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে লাগিয়েছি। যে মেজারিং সিলিন্ডারটা আমি একটা ওয়েট মেশিনের উপরে লাগিয়ে দিয়েছি, যেখান থেকে আমি এর মাসটাকে মেজার করতে পারবো। ওকে, কোথায় লাগিয়ে দিয়েছি? ওয়েট মেশিনের উপরে, যেখান থেকে এর মাস, বিম ব্যালেন্স বলতে পারো এটাকে, বিম ব্যালেন্স। আমি কি করব? বিম ব্যালেন্স থেকে এই যে জলটা এখান থেকে ফোঁটা ফোঁটা হয়ে পড়বে, এই জলটা কতটা কালেক্ট হচ্ছে, কতটা টাইমে, সেটাই মেজার করতে পারবো। আমি তার জন্য কি করেছি? এখানে একটা ঘড়িও লিখে দিয়েছি, যাতে আমি এটাকে মেজার করতে পারি। ইজ আ ওয়াচ। কি ওয়াচ? স্টপ ওয়াচ। তাহলে এই কি মেজার করবে? টাইমকে মেজার করবে। আচ্ছা, এবার ভালো করে বুঝবে। আমি এখান থেকে গরম দেওয়া শুরু করেছি। ওকে, যেই গরম দেওয়া শুরু করি, তাহলে এই মাথাটা হিট হতে শুরু করেছে। ধীরে 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 টেম্পারেচারটা বাড়তে শুরু করবে এবং হিটটা ফ্লো করতে শুরু করবে। হিট তো এসকেপ করতে পারছে না, তাহলে কি হবে? তাহলে এই যে ঠান্ডা জলটা এখান থেকে ঢুকছে, হিটটা এই জলটা রিসিভ করে নেবে, নিয়ে জলটা গরম হয়ে এখান থেকে বেরোবে। এবার ঠান্ডা মানে কি? তারও একটা টেম্পারেচার আছে। মনে করো জলটা যখন ঢুকছে তখন এই থার্মোমিটারটা মেজার করছে তার টেম্পারেচার কত। ধরো তার টেম্পারেচার θ4। কেমন? জলটা এখান থেকে ঘুরছে পাইপ দিয়ে ঘুরে যখন বেরোচ্ছে জলটা, তখন সাপোজ তার টেম্পারেচার θ3। ক্লিয়ার হলো? তার মানে যখন ঠান্ডা জলটা এখান থেকে ঢুকে ঘুরে ঘুরে বেরোচ্ছে, তাহলে ঠান্ডা জলটা কি হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ধরো আমি এই জিনিসটাকে অবজার্ভ করলাম টি টাইম ধরে, রাইট? তাহলে টি টাইম ধরে এর মধ্যে সাপোজ m মাসের জল এসে জড়ো হয়েছে। তার মানে কি? তার মানে ঠান্ডা জল ঢুকেছে, গরম হয়ে বেরিয়েছে। তার মানে টি টাইমে কতটা মাসের জলকে গরম করেছি? m মাসের জলকে গরম করেছি। কি দিয়ে গরম করেছি? এই মেটাল রডটাকে দিয়ে গরম করেছি, রাইট? বোঝা গেল? তার মানে টি টাইমে কতটা হিট এই জলটা অ্যাবজর্ব করেছে। দ্যাট ইজ যতটা হিট অ্যাবজর্ব করেছে, তাহলে হিট অ্যাবজর্ব ইন টাইম টি, যদি আমি কিউ ধরি, দ্যাট কিউ উইল বি মাস, যে মাসটা আমি পেলাম, ইনটু হিট ক্যাপাসিটি সি, ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। দেখো θ3 থেকে θ4 টেম্পারেচার চেঞ্জ, সো θ3 মাইনাস θ4 কিন্তু কত টাইম ধরে? টি টাইম ধরে, সো ইনটু টি। ক্লিয়ার হলো? আশা করি পরিষ্কার হয়েছে। আচ্ছা, তার মানে আমি যদি কিউ বাই টি লিখি, অর যদি কিউ বাই টি লিখি, তাহলে কি লিখবো? mc
থিটা 3 মাইনাস থিটা 4। এই এক্সপ্রেশনটাকে আমি নাম্বার 1 দিলাম। আচ্ছা, ভালো কথা। এবার আমরা আসি এটাতে। মনে করো যে এই যে সিলিন্ড্রিক্যাল রডটা নিয়েছি, এই রডটার ক্রস সেকশনাল এরিয়া ইউনিফর্ম, তার মানে এর যে ক্রস সেকশনাল এরিয়া, ধরো সেই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ কি ক্রস সেকশনাল এরিয়া ইজ এ। ক্লিয়ার? তার মানে T1 টেম্পারেচার, T1 থার্মোমিটার যদি θ1 টেম্পারেচার মেজার করে, এটা যদি θ1 টেম্পারেচার মেজার করে, T2 থার্মোমিটার যদি θ2 টেম্পারেচার মেজার করে, তাহলে এইখান থেকে লেন্থের আমি লিখতে পারি এই এক্সপ্রেশনটা, এইখান থেকে Ka θ1 θ2 L, that is the heat lost per unit time, রাইট? দেখো এই জিনিসটা আর এই জিনিসটা অ্যাবসলিউটলি সেম। তার মানে কি? তার মানে যখন স্টেডি স্টেট অ্যাটেইন করে যাচ্ছে এবং যখন কোনো হিট লস থ্রু রেডিয়েশন হচ্ছে না, তার মানে তখন হিট অ্যাবজর্পশন হচ্ছে না। তার মানে এইখান থেকে এইটুকুর মধ্যে শুধু হিট ট্রান্সফারই হবে, তার মানে এইখান থেকে এইটুকুর মধ্যেও তো শুধু হিট ট্রান্সফারই হবে, কোনো রেডিয়েশনও হবে না, কোনো অ্যাবজর্পশনও হবে না। তার মানে ঠিক এইখান থেকে এইটুকু যেটুকু হিট ট্রান্সফার হবে, টোটাল রডে যে কোনো মোমেন্টে যে কোনো জায়গার মধ্যে দিয়ে সব সময় সেম হিটই ট্রান্সফার হবে। সো হিট ট্রান্সফার পার ইউনিট টাইমও সেমই হবে, কারণ তারা স্টেডি স্টেট রিচ করে গেছে। ওকে, তাহলে আমরা কি করব? আবার শোনো, আমরা একটা গরম জিনিস দিয়ে একে হিট করা শুরু করব। দেখবো যে টেম্পারেচার বাড়তে শুরু করেছে, একটা সময় পর ও স্টেডি স্টেটে চলে আসবে। স্টেডি স্টেটে চলে আসা মানে যে কোনো পোরশন দিয়ে সেম টাইমে সেম অ্যামাউন্টে হিট যাবে। তার মানে স্টেডি স্টেটে এইটুকুর মধ্যে দিয়ে যা হিট ইকুয়েশন পাবো, এখান দিয়েও সেম হিট ইকুয়েশন পাবো। এখান থেকে এই হিট ইকুয়েশনটা পেয়েছি, এখান থেকে এই হিট ইকুয়েশনটা পেয়েছি, দুটো সেম হবে, দুটোকে ইকুয়েট করে দেবো। তাহলে দুটোকে ইকুয়েট করে দিলে কি পাই? দেখো, দুটোকে ইকুয়েট করে দিচ্ছি, তাহলে লিখতে পারি Ka θ1 θ2 L নিশ্চয়ই mc θ3 θ4 অর। তারপর এখান থেকে আমি যদি k কে বার করি, তাহলে কি লিখতে পারি? K mc θ3 θ4 L ডিভাইড বাই a θ1 θ2। ওকে, এই ফর্মুলাটায় ফেলে আমরা এটাকে বলবো সার্লি মেথড। এইভাবে আমরা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কে বার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো।